হ্যালো এভরিওয়ান। আজকে তোমরা জানো যে আজকে মেডিকেল 25-26 সেশনের হচ্ছে পরীক্ষা হয়ে গেল। তো আমরা ফিজিক্স পার্ট থেকে যে যে কোশ্চেনগুলো আসছে এগুলো হচ্ছে সলিউশন দেখবো ব্যাখ্যা সহ, কোনটা কি কারণে হয়েছে। তো আসো আমরা সলিউশনে চলে যাই। প্রথম যে প্রশ্নটা হচ্ছে সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস কোনটি? সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস কোনটি? আচ্ছা, এটা উত্তরটা হচ্ছে গিয়ে সঠিক উত্তরটা হবে হাইড্রোজেন। কেন হাইড্রোজেন? হাইড্রোজেনের ব্যাখ্যাটা হচ্ছে এটা সান্দ্রতা হলো প্রবাহী। এখন প্রবাহীর মধ্যে দুই ধরনের হতে পারে, সেটা গ্যাসীয় হতে পারে, সেটা তরল হতে পারে। এমন একটি ধর্ম যা এর প্রবাহে কি করে বাধা সৃষ্টি করে। সহজ কথায় এটি কতটা ঘন বা প্রবাহে কতটা ঘর্ষণ তৈরি করে সেটা হচ্ছে বোঝায়। তো এটা দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এই যে বিশ্লেষণ পদ্ধতি। তো আমরা বৈজ্ঞানিক পদ্ধতি যদি বুঝাই তাহলে এখানে বেশিরভাগ এটাই গ্রহণযোগ্যতা বেশি পাই, যে গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা সাধারণত গ্যাসের অণুর ভর এবং অণুর হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? আকারের উপর নির্ভর করে। এখন আসি আমরা বাকি যে দুইটা, যেমন জ্যানন, হাইড্রোজেন, ইথেন, মিথেন, এদের মধ্যে হাইড্রোজেন অণুর আকারটাও ছোট, ইভেন এটার হচ্ছে ভরটাও কম। তাহলে আমাদের এই অনুযায়ী হাইড্রোজেনটা সঠিক আনসার। আচ্ছা, আরেকভাবে যদি দেওয়া যায় প্রদত্ত অপশনগুলোর মধ্যে হাইড্রোজেন সবচেয়ে হালকা, তাহলে এখানে সবচেয়ে হালকা মৌলকে হাইড্রোজেন, এবং ক্ষুদ্রতম অণুবিশিষ্ট গ্যাস। তাহলে এই যে আরেক দুইটা ব্যাখ্যা পরীক্ষালব্ধ মান অনুযায়ী সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেনের সান্দ্রতা অন্য গ্যাসগুলোর যেমন ইথেন, মিথেন বা জ্যাননের তুলনায় অনেক কম। তাহলে এই অনুযায়ী আমাদের কি আনসারটা হাইড্রোজেন হয়। আরেকটা ব্যাখ্যা যে মিথেন এবং ইথেনের হাইড্রোজেনের তুলনায় ভারী এবং জ্যানন অনেক বেশি ভারী ও বড় অণুবিশিষ্ট, তাই এদের সান্দ্রতা বা ভিসকোসিটি হচ্ছে বেশি। অতিরিক্ত তথ্য, যদি প্রশ্নটিতে সান্দ্রতার বদলে ঘনত্ব বা বলা হতো তবুও উত্তর হাইড্রোজেনই হতো, কারণ হাইড্রোজেনের পরিচিত সব গ্যাসের মধ্যে হাইড্রোজেন সবচেয়ে হালকা এবং কম ঘনত্বের গ্যাস। তাহলে এই যে কয়েকটা মানে আমরা ব্যাখ্যা দেখলাম বা রেফারেন্স দেখলাম, এই অনুযায়ী বলতে পারবো এটা হচ্ছে হাইড্রোজেন। এটার মধ্যে অনেকের একটু কনফিউশন আছে, তারপরে হচ্ছে আমরা এটা পড়লাম। এরপরে আরেকটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা, যে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর গড়ি ধীরে চলার ঘটনাকে কি বলা হয়? অবশ্যই কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন কি যখন আমরা কোনো একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি বেগে চলবে, মানে স্থির কাঠামো থেকে যখন গতিশীল কাঠামোতে যাবে, তখন তার ঘড়িটা কিন্তু স্লো চলবে মানে হচ্ছে তার পর্যায়কালটা বেড়ে যাবে। আমি যদি উদাহরণ দিই, যদি পৃথিবী কাঠামোতে কোনো একটা ঘড়িতে সময় হতে যদি 60 মিনিট 1 ঘন্টা লাগে, তাহলে পৃথিবীর বাইরের কোনো কাঠামোতে সে সময়টা 1 ঘন্টা হতে সময় লাগবে ধরে নিলাম 80 মিনিট। তাহলে সেখানে সময়টা বেড়ে গেল। এটা হচ্ছে কি কাল দীর্ঘায়ন। আমার এটা ব্যাখ্যাটা কি বলে, যেটা বললাম যে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে যখন কোনো বস্তু বা কাঠামোর আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে, তখন স্থির কাঠামোর তুলনায় ওই গতিশীল কাঠামোর সময় কি হবে? ধীরে চলবে। অর্থাৎ স্থির অবস্থা থাকা একজন পর্যবেক্ষকের কাছে মনে হবে যে গতিশীল কাঠামোর ঘড়িটি ধীরে টিক দিচ্ছে। টিক মানে 1 সেকেন্ডে যেটুকু যায় আর কি, বা 1 সেকেন্ডে যতগুলা সেকেন্ড হয়, মানে 1 সেকেন্ডের টিক সংখ্যা যে 1 ঘর ঘুরে সময় আস্তে আস্তে গড়াচ্ছে। সময়ের এই প্রসারণ বা বেড়ে যাওয়াকেই পদার্থবিজ্ঞানের ভাষায় কাল দীর্ঘায়ন বা টাইম ডিলেশন বলা হয়। আচ্ছা, তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর প্রশ্নটা, ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে কি? নির্দেশ করে চৌম্বক ভ্রামক, চৌম্বক আবেশ ক্ষেত্র, বিদ্যুৎ প্রবাহ, পরিবাহীর বিক্ষেপ। অবশ্যই আনসারটা হবে বিক্ষেপ। বিক্ষেপ হচ্ছে এক প্রকার বল। এখন আমরা বিক্ষেপটা দেখবো একটু। বিক্ষেপ মানে ফোর্স। এখন ব্যাখ্যাটা আগে একটু দেখি, ব্যাখ্যাটা কি বলে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে যদি আমরা বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কোনটা? এটা তর্জনী, 4 ফিঙ্গার এটা, আর মিডল ফিঙ্গার হচ্ছে এটা, পরস্পরের সাথে সমকোণে প্রসারিত করি, তবে তর্জনী মানে এটা, তর্জনী আঙ্গুলটা আমাদের কি ক্ষেত্র? চৌম্বক ক্ষেত্র, ডিরেকশন অফ ফিল্ড নির্দেশ করে, এবং মধ্যমা তড়িৎ প্রবাহ নির্দেশ করে। এই যে মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। আর বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, এই যে ক্রিয়াশীল বল, তাহলে ক্রিয়াশীল বল হচ্ছে এটা নির্দেশ করবে, যে গতির অভিমুখ নির্দেশ করবে, যা মূলত পরিবাহীর বিক্ষেপ বা মোশন অফ দ্য কন্ডাক্টর ঘটায়। তাহলে এটা হচ্ছে তর্জনীটা কি নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্রের দিক। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে।
এবং এই দুইটার সাথে এটাও কি উপরের দিকে থাকবে 90 ডিগ্রি কোণে, আর এটা নির্দেশ করতেছে। তো এটাকে শর্টকাটলি মনে রাখা যায় ফাদার মাদার চাইল্ড। ফাদারের মনে রাখবো ফোর্স বল বা বিক্ষেপণ, সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলে নির্দেশ করে। মাদার ম্যাগনেটিক ফিল্ড, এটা চৌম্বক ক্ষেত্র বা রাইট অ্যারো তর্জনী নির্দেশ করে। চাইল্ড বা কারেন্ট তড়িৎ প্রবাহ নির্দেশ করে, যেটা মধ্যমা। এই হচ্ছে আমাদের ব্যাখ্যাটা। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে তড়িৎ প্রবাহ পরিবাহীর হচ্ছে বিক্ষেপ, বা এটা আমি বলতে পারি এটা আরেকটা হচ্ছে বল বলা যায়, মানে এটা ফোর্সও বলতে পারি। ফোর্স ফোর্স ওকে, অনেক সময় ফোর্সও বলা যায়। গেল এটা ব্যাখ্যাটা গেল। এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, তড়িৎ ক্ষেত্রের কোন নির্দিষ্ট বিন্দুতে স্থাপিত একটি একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে। আসেন একটু বুঝাই এটা। ব্যাখ্যাটা যদি আমি বলি, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, মানে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রে আগে থেকে একটা চার্জ ছিল, সেটা হতে পারে ধনাত্মক চার্জ, ঋণাত্মক, আগে থেকে ছিল কোন একটা। আচ্ছা, এখানে আগে থেকে একটা চার্জ ছিল। তো আমি যদি এখানে আরো একটা চার্জ আনি, এই নতুন যে চার্জটা, এই চার্জ কর্তৃক কিছুটা বল অনুভব করবে। সেই বল অনুভব করাটাই হচ্ছে আমাদের কি বলেন তো তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা প্রাবল্য, তাহলে আমি লিখতে প্রাবল্য ই সমান সমান এফ বাই কিউ নট, আমরা এটা বলতে পারি। এটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। তাহলে আনসার কোনটা? আনসার হবে তড়িৎ প্রাবল্য। এই যে এটা আনসার হবে তড়িৎ প্রাবল্য। এখন পর্যন্ত মোটামুটি বুঝতে কারো কোনো প্রবলেম নাই, এটাও ক্লিয়ার হয়ে গেল, সহজ জিনিস। এরপরে আসেন পরেরটা, সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত হয় অপধাতুর প্রতীক হলো। এখন অপধাতু, সেমিকন্ডাক্টর, হ্যাঁ অর্ধধাতু, এগুলো একই জিনিস। আচ্ছা, তো এরা কারা? যেমন কপার একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, জিঙ্ক একটা ধাতু। তাহলে আনসার কোনটা? আনসার মাস্ট বি হচ্ছে গিয়ে জার্মেনিয়াম। পাশাপাশি আমরা আরো কিছু মনে রাখবো, জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, তারপর গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইট, এগুলা। আরেকটা আসে, আরেকটা ক্যাডমিয়াম সালফাইড, মেবি ওটা আমাদের হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ে। তো সেমিকন্ডাক্টর টোটাল 6টা আছে। আচ্ছা, এটা গেল, এটা পারা যাবে। আচ্ছা, এরপরে পড়বো পৃথিবীর মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি যেটাকে আমরা বলি আর কি। তাহলে স্কেপ ভেলোসিটির কত? পৃথিবীর হচ্ছে 11.2 কিলোমিটার পার আওয়ার। এখন জিনিসটা বের করা যায়, কিন্তু এখানে বের করতে ক্যালকুলেটর লাগবে, কারণ আমাদের তো ক্যালকুলেটর এলাও না। হ্যাঁ, তো আমরা অলরেডি কয়েকটা মান জানি, যেমন পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর আদর্শ মান ধরা হয়। পৃথিবীর আমি ভর জারি এম, সেটা হচ্ছে 6 × 10⁻24 কেজি। হ্যাঁ, পৃথিবীর একটা ব্যাসার্ধ জানি আর, সেটা হচ্ছে 6.4 × 10⁻6 মিটার। এই মানগুলো আমরা জানি। এখন এগুলো যদি আমি কি করি, সূত্রে বসাই। এখন সূত্রটা কি? সূত্রে জানি বি ইজ ইকুয়াল টু √2gm হচ্ছে ডিভাইডেড বাই আর। এখানে বসাইলে পাবো, অথবা আরেকটা সূত্র জানি আমরা, √2gr। এই যে এই সূত্র হতে পারে। আমরা এখানে মানগুলো ইনপুট দিলে এটা পেয়ে যাব। রিলেটিভলি আমি আরো দুইটা ইনফরমেশন তোমাদের একটু বলে দিই। সে দুইটা ইনফরমেশন হচ্ছে এটা। হ্যাঁ, সে দুটো ইনফরমেশন হচ্ছে এটা। একটা ইনফরমেশন হচ্ছে, যদি সেটা মাইলে আসতো, মাইল, যে কত মাইল, তাহলে আমাদের মাইলে হইতো আনসার হইতো 7 মাইল। অথবা এটা আরেকটা একক আছে, মানে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 25,000 মাইল পার আওয়ার। এই আরেকটা হতে পারে। দুইটাই পৃথিবীর ক্ষেত্রে দুইটাই 3টা মান আছে। এখন এবার আমাদের চলে আসছে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে চলে আসছে। মাইল দিয়েও আসতে পারে, 25,000 কিলোমিটার পার আওয়ার দিয়েও আসতে পারে, দেখে রাখাটা জরুরি। আচ্ছা, এরপরে এটা গেল, আশা করি এটাতে ক্লিয়ার, কারো কোনো সমস্যা হবে না। এরপরে যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় তা হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি? যেটা হচ্ছে বিপরীতমুখী প্রত্যাবর্তন করে না, মানে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট আবার ব্যাক করে ফিরে আসে না, মানে যেখানে শুরু সেখানে যদি শেষ হয় আমরা ওটারে বলি প্রত্যাবর্তী। তাহলে আমাদের যে তাপটা উৎপন্ন হয়, তাপটাকে আমি পুনরায় ব্যবহার করতে পারি। যদি পুনরায় ব্যবহার করতে না পারি, তাহলে এটার নাম হচ্ছে কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আর যদি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন সূর্যের আলো আমরা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে প্রত্যাবর্তী। তো ঘর্ষণের ফলে আমরা যখন হাতে যদি আমি বসি, যে তাপটা উৎপন্ন হবে, এটা আমরা ব্যবহার করতে পারবো না পরবর্তীতে। গেল, এটার ব্যাখ্যাটা এই জায়গায় দেওয়া আছে, এটা অলরেডি সবাই জানো যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো, ঠিক আছে? অবশ্যই পড়তে পারে, থার্মোডাইনামিক্স থেকে আসছে। আচ্ছা, এরপরে সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়। কি কি নির্ণয় করা যায়? আচ্ছা, আমরা একটু দেখি আগে সরল দোলকের সাহায্যে কি কি নির্ণয় করা যায়। সরল দোলকের সাথে নির্ণয় করা যায়, 1 নম্বরে পাহাড়ের উচ্চতা। 2 নম্বরে নির্ণয় করা যায় সময়, দোলক ঘড়ির সময়। 3 নম্বরে নির্ণয় করা যায়
জি এর মান, মানে অভিকর্ষজ ত্বরণ, জি এর মান। তাহলে আমার এই জায়গায় আনসার কোনটা আছে? এই তো আনসার আছে আমাদের। কোনটা নির্ণয় করা যাবে? অবশ্যই অভিকর্ষজ ত্বরণ, এটা নির্ণয় করা যাবে। তাহলে আনসার হচ্ছে এটা। ভেরি গুড। এরপরে ভূমিকম্পের সৃষ্টি হয় কেন? আচ্ছা, ভূ অভ্যন্তরে তাপমাত্রা পার্থক্যের বলে, ভূগোলকের ঘূর্ণন গতিশক্তির বৃদ্ধির কারণে, টেকটনিক প্লেটের সীমানায়, ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ ও বাহ্যিক কোষের সম্মিলিত স্থানে বা সম্মিলন স্থানে। তো আনসার ওটা না, আনসার এটাই হবে। এটাই আমাদের বেশি গ্রহণযোগ্য। এবং কেন সেটা আমি বলতেছি। হ্যাঁ, কেন? যে এখন আমার টেকটনিক প্লেটের সীমানাটা কি? আমরা জানি যে অনেকগুলা প্লেটের সমানে আমাদের পৃথিবীটা হচ্ছে, মানে উপরিতলটা হচ্ছে গঠিত হয়। যেমন পৃথিবীর উপরিভাগের প্রধানত কতগুলি বিশাল কঠিন খণ্ড বা যেদেরকে টেকটনিক প্লেট দ্বারা গঠিত, যেমন আমরা টাইলস বলি না, টাইলস যেরকম আমরা ঘরে হচ্ছে সাজাই, এরকম আর কি। এই প্লেটগুলি পৃথিবীর ম্যান্টলের উপর ভাসমান অবস্থায় থাকে এবং ক্রমাগত ধীরগতির সঞ্চালিত হয়। প্লেটের সীমানা, দুটি প্লেটের যেখানে মিলিত হয় বা একটি আরেকটি অতিক্রম করে, সেই সীমারেখা বা ফল্ট লাইনগুলিতে প্রবল চাপ, ঘর্ষণ এবং কি হয়, পীড়নের সৃষ্টি হয়। ঠিক আছে? তো পীড়নের ফলে সঞ্চালন এবং শক্তি সঞ্চয়, প্লেটগুলি যখন একে অপরের বিপরীত বা পাশাপাশি চলে, তখন তাদের সীমানার প্রচুর পরিমাণে কি হয়, স্থিতিশক্তি সঞ্চিত থাকে। তখন স্থিতিশক্তি সঞ্চিতর কারণে তাদের যখন এই সঞ্চিত চাপে প্লেটগুলি ঘর্ষণজনিত বাধাকে ছাড়িয়ে যায়, তখন হঠাৎ করে এই শক্তি ভূমিকম্পে কি হয়, তরঙ্গ রূপে তীব্র ঝাঁকুনি সৃষ্টি করে, এবং এই ঘটনাকে আমরা বলি কি, ভূমিকম্প বলে জানি। তাহলে এই যে টেকটনিক যে প্লেটটা আছে, এটার কারণে মূলত আমাদের ভূমিকম্প হয়। তো এখানে আরো কিছু ব্যাখ্যা দেওয়া আছে, আমরা এখান পর্যন্ত না যাই, মোটামুটি আমরা এখানে আশা করি বুঝছি ব্যাপারটা কি হবে। এরপরে আলোর বর্ণের ভিন্নতার যে পার্থক্যের কারণে ঘটে, তাহলে অবশ্যই কি, তরঙ্গ দৈর্ঘ্য, অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য। এখন জিনিসটা কেমন, যে আমরা জানি বি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। এই বিটা কেন চেঞ্জ হয়? যদি আমাদের মিডিয়াম বা মাধ্যমটা চেঞ্জ হয়, মাধ্যমটা চেঞ্জ হয়। আর যখন আলো চেঞ্জ হবে বা কালার চেঞ্জ হবে, তখন আমার এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে কালার বা বর্ণ, বর্ণ চেঞ্জ হলে আমার কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। তো আমরা পড়ছিলাম না, বেনি আসহ কলা যে 7টা কালার থাকে, সেটার বিচ্যুতি এক একটার এক এক রকম, আর কম্পাঙ্ক চেঞ্জ হবে বাকি দুজনের কারণে। ঠিক আছে, গেল। এরপরের পরের প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। একটি ক্রেন দ্বারা 220 কেজি ভরের একটি বোঝা 0.1 মিটার পার সেকেন্ড বেগে, সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলে তার প্রকৃত ক্ষমতা কত? আচ্ছা, জি এর মান দেওয়া আছে এই জায়গায় 9.8। গুড। তাহলে আমার এখানে কি কি বলা আছে? তো আমরা একটা ইকুয়েশন জানি, সে আমরা ছোট থেকে পড়ে আসছিলাম, যে ক্ষমতা P ইজ ইকুয়াল টু W/T, যে একক সময়ে যে পরিমাণ কৃতকাজ বা কাজ হয় সেটা হচ্ছে আমাদের কি, ক্ষমতা বা পাওয়ার। তো আমরা ক্ষমতা বা W ইজ ইকুয়াল টু জানি আবার F ইন্টু S ডিভাইডেড বাই T। তো আমি এই জায়গায় যদি এভাবে লিখে একটু সাজায় লিখতে চাই, S/T। তো আমরা জানি B ইজ ইকুয়াল টু S/T, তাহলে এই জায়গায় লিখতে পারবো আমি FB। এটা দিয়ে সম্ভবত SSC 23 একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা ছিল এমন যে বল ইনটু বেগের গুণফলকে কি বলা হয়? অনেকে ভরবেগ দিয়ে আসছে, ভরবেগ হবে না, এটা হবে ক্ষমতা। তাহলে এফ এর পরিবর্তে আমি এই জিনিসটা লিখতে পারি যে mgb, mgb। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে 220, ইন্টু জি এর মান হচ্ছে 9.8, ইন্টু বি এর মান হচ্ছে 0.1। অ্যাপ্রক্সিমেটলি এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে 215.6 ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, এখন কথা হচ্ছে অনেকে এটা হ্যান্ড ক্যালকুলেশনটা কিভাবে করবা। আচ্ছা, হ্যান্ড ক্যালকুলেশনটা একটু দেখাই। এই জায়গায় 220 আছে, ভালো কথা। 9.8 কে লেখা যাবে এখানে 98, এখানে হচ্ছে 10, আবার 0.1 কে এখানে 1/10, এটা হচ্ছে কাটা, এবং 22 দিয়ে যদি 98 কে গুণ করি, 98 ইন্টু হচ্ছে 22, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19, 8 দুগুণ এখানে 0, 8 দুগুণে 16 হচ্ছে 6, হাতে আছে 1, 9 দুগুণে 18 একে 19 এর 9, হাতে আছে 1, কেমন? 9 দুগুণে 18 এর 19, হ্যাঁ ঠিক আছে, এটা বসে যাবে। তাহলে এই জায়গায় আমি যদি যোগ করি, এটা হচ্ছে 6, একে হচ্ছে 5, আর এটা হচ্ছে 10 আর একে হচ্ছে 11, এখানে হচ্ছে একে একে হবে 2। তাহলে এখানে হচ্ছে 215। যেহেতু আমার এখানে আবার 1/10 আছে, 1/10 মানে এখানে একটা পয়েন্ট হবে, মানে এক ঘর পরে দশমিক আমরা যেটা বলি আর কি, এটা। তাহলে আনসার কোনটা হবে? এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। এটা আশা করি সবাই মোটামুটি বুঝবা বা পারো, এগুলো সহজ, এত ছোট হ্যান্ড ক্যালকুলেশন আসে বা টুকটাক মেধ আসবে এরকম। আচ্ছা, এটা গেল আমাদের আনসারটা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কি তৈরি করা হয়? অবশ্যই থার্মোমিটার, থার্মোমিটার।
আচ্ছা, থার্মোমিটারটা তৈরি করা হয়, এটা বইতে আছে রিডিং, কোনো সমস্যা নেই। 30°C তাপমাত্রা কেলভিন স্কেলের তাপমাত্রা কত? কেলভিন তাপমাত্রা, এটা একবারে সহজ, আরো একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে 303 কেলভিন, 303.5। আমরা জানি যে কোন একটা টেম্পারেচারকে যখন আমি সেলসিয়াস থেকে কেলভিনে নিব, তখন তার সাথে ওই যে থেটা তাপমাত্রার সাথে 273.15 এটা যোগ করবো। আমি যদি মানে ফুল ভ্যালুটা নিই আর কি, পুরো ভ্যালুটা নিই, তাহলে এটার মান হচ্ছে কত? 30 যোগ হচ্ছে 273.15। হ্যাঁ, আর এটা তাহলে আমি যোগ করলে পাবো 303.15 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসারটা। এরপরে আমরা এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, বাট এই প্রশ্নটা রিপিট হয়েছে, যে কোনো বইতে আছে, ফিজিক্সের অনেকগুলো রাইটার আছে, বাংলাদেশে প্রায় 14-15 রাইটার আছে, সব রাইটারে এই প্রশ্নটা আছে যে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের তাপমাত্রা একই পার্ট পাওয়া যাবে, তা হলো কি? আচ্ছা, এটা কোথায় আসছে? মেডিকেল 25-26 অলরেডি চলে আসছে, বুয়েট 13-14, রুয়েটে 9-10, কুয়েটে 6-7, ঢাকা ভার্সিটির প্রযুক্তি ইউনিটে আসছে 21-22 এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসে 19-20 সেশনে। প্রশ্নটা কত? প্রশ্নটা অবশ্য -40° সামথিং হবে, ফারেনহাইট হতে পারে, সেলসিয়াস। দেখুন প্রশ্নটা সলিউশনটা কেমন। আচ্ছা, তো ধরলাম একই পার্ট দিবে যেহেতু বলছে, তাহলে সি এফ সমান সমান কত ধরে নিছি? এক্স ধরে নিছি, ধরলাম। তো আমরা একটা সূত্র জানি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কে, সেটা হচ্ছে C/5 F - 32 ডিভাইডেড বাই 9। যেটা আমি পুরা মানগুলো x ধরছি, তাহলে এখানে লিখতে পারবো x/5, এখানে x - 32 ডিভাইডেড বাই 9। হ্যাঁ, আমি যদি আড়াআড়ি হচ্ছে গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে এখানে হচ্ছে 9x, এখানে হচ্ছে 5x - 30, আচ্ছা 32 গুণ করলে এখানে হবে 160। তো এটা এই পাশে চলে আসলে হবে কত? 4x, আর ওই পাশে রইল -160। তাহলে আমি x ইকুয়াল টু লিখতে পারবো -160 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে -40°। তাহলে আনসারটা কোনটা? এই যে -40°। ফারেনহাইট হলে ফারেনহাইট, সেলসিয়াস থাকলে সেলসিয়াস। ঠিক আছে, ওকে গেল। হ্যাঁ, মোটামুটি আমাদের এই কয়টা প্রশ্ন ছিল, যে কয়টা প্রশ্ন ছিল আমি মোটামুটি ব্যাখ্যা সহ বা মানে অ্যাকুরেট যে আনসারটা ওটা দেওয়ার ট্রাই করছি, বা আমি বিভিন্ন সোর্স বা বই দেখে আমি যেটা মানে বেশি প্রেফারেবল ওটা দেওয়ার ট্রাই করছি। তো সেম ভাবে আমি ভার্সিটি পরীক্ষা যদি হয়, ভার্সিটি পরীক্ষাগুলো দেওয়ার ট্রাই করব, তারপর ইঞ্জিনিয়ারিং গুলা, হ্যাঁ এগুলো দেওয়ার ট্রাই করব সামনে। যে এগ্রি আছে, তারপর হচ্ছে ওদের জিএসটি আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, দেন হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি আছে, রুয়েট, কুয়েট, চুয়েট আছে, বুয়েট আছে। আমরা এই কোশ্চেন গুলো যেগুলো আছে আমরা এগুলো সলিউশন দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, আমি আমার এই মানে ভিডিওটা হচ্ছে ফেসবুক হচ্ছে আমার পেজে, যে পেজটা আছে আমি এই পেজে দিয়ে দিব। আশা করি সবার জন্য উপকার হবে। ভালো থেকো, সুস্থ থেকো।